আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের খাবারের প্লেট আর বাড়ির ময়লার ঝুড়ির মধ্যে একটা গভীর অদৃশ্য যোগাযোগ থাকতে পারে? এমন একটা কানেকশন যা নীরবে আমাদের স্বাস্থ্য আর আমাদের এই গ্রহের ভবিষ্যৎটাকে বদলে দিচ্ছে। চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই লুকানো যোগসূত্রটাকেই খুঁজে বের করার চেষ্টা করি। ব্যাপারটা একটু ভাবার মতো, তাই না? কি হবে যদি আমাদের খাবারের জন্য সবচেয়ে বড় যে বিপদটা, সেটা আসলে আমাদের নিজেদের বাড়ি থেকেই তৈরি হয়? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। আমরা দেখব কিভাবে আমাদের রোজকার ফেলে দেয়া জিনিসগুলোই একদম নিঃশব্দে আমাদের ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলে বিষ মিশিয়ে দিচ্ছে। তো আলোচনার শুরুতেই একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া দরকার। মাটি বলতে আমরা সাধারণত যা বুঝি, মানে শুধু ধুলোবালি বা কাদা, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। এটাকে বলা যেতে পারে পৃথিবীর জীবন্ত ত্বক, একটা ডাইনামিক ইকোসিস্টেম যেখানে কোটি কোটি অণুজীব দিনরাত কাজ করে জীবন তৈরি করছে, আমাদের জন্য ফসল ফলাচ্ছে। আর ভাবুন, আমাদের জীবনের এই প্রধান ভিত্তিটাই কিন্তু এখন একটা বড়সড় নীরব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তো চলুন, আলোচনার প্রথম পর্বে যাওয়া যাক। আমরা এখন একটু গভীরে গিয়ে দেখব যে এই সংকটের পেছনের আসল ভিলেনটাকে, আর সেটা হলো আমাদের আধুনিক বাড়ির বর্জ্য, যা কিনা মাটির জন্য একটা অদৃশ্য ঘাতকের মতো কাজ করছে। একটু যদি পেছনে ফিরে তাকাই, আগেকার দিনে বাড়ির আবর্জনা বলতে কি বোঝাতো? মূলত সবজির খোসা, ফেলে দেওয়া খাবার, এইসব, তাই না? যেগুলো খুব সহজেই বাগানের মাটিতে মিশে গিয়ে দারুণ সার তৈরি করত। কিন্তু এখনকার দিনের বর্জ্য, সেটা একদমই অন্য জিনিস। এটা হলো প্লাস্টিক, সিনথেটিক্স আর বিভিন্ন কেমিক্যালের একটা জটিল ককটেল। পুরনো পদ্ধতিতে এটাকে ম্যানেজ করা এখন আর সম্ভবই না। এই যে আধুনিক বর্জ্যের ককটেলের কথা বললাম, আচ্ছা, এর মধ্যে ঠিক কি কি থাকে? চলুন, এই বিষাক্ত মিশ্রণের উপাদানগুলো একটু কাছ থেকে দেখা যাক। কিভাবে এগুলো আমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা কৃষি জমিতে গিয়ে পড়ছে, সেটাও বোঝা যাবে। দেখুন, আমাদের রোজকার জীবন থেকেই কিন্তু এই বিষগুলো তৈরি হচ্ছে। যেমন ধরুন, রান্নাঘর বা বাথরুম থেকে বেরোয়া জল, জামা কাপড় কাচার ডিটারজেন্ট, ফেলে দেওয়া ওষুধ, পুরনো ব্যাটারির ভেতরের হেভি মেটালস, এমনকি আমাদের জামা কাপড় থেকে যে ছোট ছোট সিনথেটিক ফাইবার বা মাইক্রোপ্লাস্টিক ঝরে পড়ে, সেটাও সবকিছু মিলেমিশে একটা সাংঘাতিক মিশ্রণ তৈরি হচ্ছে। এই চার্টটা দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা ঠিক কতটা সিরিয়াস। শহরের আশেপাশের কৃষি জমিতে লেড আর ক্যাডমিয়ামের মতো হেভি মেটালসের পরিমাণ সেফ লেভেলের চেয়েও ৩ থেকে ৫ গুণ বেশি। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই ধাতুগুলো কিন্তু প্রকৃতিতে নষ্ট হয়ে যায় না। বছরের পর বছর ধরে এগুলো মাটিতে জমতে থাকে আর ফসলকে বিষাক্ত করে তোলে। আর একটা অদৃশ্য বিপদও আছে, সেটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মানে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো খাই তার কিছুটা অংশ কিন্তু বর্জ্যের সাথে মাটিতে গিয়ে মেশে, আর সেখানে গিয়ে এই কেমিক্যালগুলো সুপার বাগ তৈরি করে। মানে এমন সব ব্যাকটেরিয়া যাদের উপর কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করে না। এটা কিন্তু মডার্ন মেডিসিনের জন্য একটা বিশাল বড় হুমকি। আচ্ছা, এই যে দূষকগুলো, এগুলো কিন্তু শুধু মাটিতেই পড়ে থাকে না। এরা একটা ভয়ঙ্কর চেইন রিয়াকশন তৈরি করে, যা একদম শেষে এসে পৌঁছায় আমাদের ডাইনিং টেবিলে। চলুন, এবার দেখি কিভাবে এই ঝুঁকিটা ধাপে ধাপে আমাদের স্বাস্থ্যের জন্য একটা সরাসরি বিপদ হয়ে উঠছে। এই ছবিটা পুরো চক্রটাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? দেখুন, প্রথমে টক্সিক জিনিসগুলো মাটিতে মিশছে, তারপর গাছপালা সেগুলোকে পুষ্টি ভেবে শুষে নিচ্ছে। এরপর সেই ফসল বা ঘাস যখন কোনো পশু খাচ্ছে বা আমরা খাচ্ছি, তখন সেই বিষ সরাসরি আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। এটা একটা কন্টিনিউয়াস সাইকেল। আর এর ফাইনাল রেজাল্টটা কি? কিডনি সমস্যা, নার্ভাস সিস্টেমের ক্ষতি, এমনকি আমাদের শরীরের ভেতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। এর মানেটা সহজ, সাধারণ অসুখ বিসুখও একটা সময়ে গিয়ে হয়তো আর সারানোই যাবে না। তবে এত সব খারাপ খবর শুনে হতাশ হওয়ার কিছু নেই, কারণ কথাই বলে না, প্রত্যেকটা বড় সমস্যার মধ্যে নতুন সমাধানের বীজ লুকিয়ে থাকে। চলুন, এবার আলোচনার মোড়টা একটু ঘোরানো যাক। সমস্যা থেকে বেরিয়ে এবার আমরা সমাধানের দিকে তাকাব। আশা করি এখানে উদ্ভাবন আর আশার একটা নতুন দিক খুঁজে পাওয়া যাবে। এত বড় একটা সমস্যার সবচেয়ে শক্তিশালী সমাধানটা কোথায় লুকিয়ে আছে জানেন? একদম আমাদের চেনা জায়গায়, আমাদের নিজেদের বাড়িতে, আমাদের পাড়ায়। পরিবর্তনটা যদি আনতেই হয়, তাহলে সেটা একেবারে গোড়া, মানে সোর্স থেকেই শুরু করতে হবে।
একবার ভাবুন তো, আমরা যদি শুধু ভেজা আর শুকনো ময়লাটা বাড়ি থেকেই আলাদা করে ফেলি, তাহলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যায়। এরপর পাড়ায় পাড়ায় ছোট ছোট কম্পোস্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট বানানো যেতে পারে। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো সচেতনতা তৈরি করা, যেটা স্কুল, কলেজ বা বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে খুব ভালোভাবে করা সম্ভব। মানুষের এই উদ্যোগগুলোর পাশাপাশি টেকনোলজি বা প্রযুক্তিও কিন্তু এই লড়াইয়ে আমাদের একটা বিরাট বড় সঙ্গী। টেকনোলজি এখন আবর্জনাকে সম্পদে বদলে দেওয়ার মতো এমন সব কাজ করছে যা হয়তো কয়েক বছর আগেও আমরা ভাবতেই পারতাম না। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 98%, মানে 98% নির্ভুলতা। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চালানো রোবটগুলো এখন মানুষের থেকেও অনেক ফাস্ট আর নির্ভুলভাবে প্লাস্টিক, মেটাল আর অর্গ্যানিক বর্জ্য আলাদা করে ফেলছে। এটা কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের দুনিয়ায় একটা সত্যিকারের বিপ্লব। শুধু তাই নয়, স্মার্ট কম্পোস্টিং টেকনোলজিতে এআই টেম্পারেচার কন্ট্রোল করে। যখন ৫৫ থেকে ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কম্পোস্ট তৈরি করা হয়, তখন এর মধ্যে থাকা সব জীবাণু আর ওষুধের ক্ষতিকারক অংশগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর তার ফলে আমরা কি পাই? ১০০% নিরাপদ আর পুষ্টিকর সার। এখন এই সমস্ত উদ্যোগ আর প্রযুক্তিকে যদি একসাথে জুড়ে দেওয়া যায়, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? আমরা পাব একটা একদম নতুন অর্থনৈতিক মডেল, যার নাম হল সার্কুলার বায়ো ইকোনমি বা বৃত্তাকার বায়ো অর্থনীতি। চলুন জেনে নেওয়া যাক এটা আসলে কি। একদম সহজ ভাষায় বলতে গেলে এটা এমন একটা সিস্টেম যেখানে কোনো কিছুই আসলে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয় না। আমাদের বাড়ি থেকে যে আবর্জনা বেরোচ্ছে সেটা আর বোঝা হয়ে থাকবে না, বরং ওটাই হয়ে উঠবে কৃষির জন্য একটা দামি রিসোর্স বা সম্পদ। এটাই হলো ফাইনাল গোল, যেখানে সবকিছু একটা চক্রের মধ্যে ঘুরবে। এই ছবিটা সেই আদর্শ চক্রটাকেই খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে, টেকনোলজি সেটাকে সম্পদে পরিণত করছে, সেই সম্পদ আবার মাটিতে ফিরে যাচ্ছে, আর সেই উর্বর মাটি থেকে যে স্বাস্থ্যকর ফসল হচ্ছে সেটা আবার আমাদের ঘরেই ফিরে আসছে। এখানে কোনো ওয়েস্টেজ নেই, কোনো পলিউশন নেই। এই কথাটাকেই আজকের পুরো আলোচনার সারমর্ম বলা যেতে পারে। মাটিকে বাঁচানো মানে কিন্তু শুধু পরিবেশ বাঁচানো নয়, এর মানে হলো আমাদের নিজেদের অস্তিত্ব আর আমাদের পরের প্রজন্ম সবার ভবিষ্যৎ সুরক্ষিত করা। কারণ দিন শেষে আমরা সবাই তো এই একই জীবন্ত চক্রের একটা অংশ। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়াচ্ছে, আমাদের সামনে সমস্যাটা কি সেটা একদম পরিষ্কার, আর তার সমাধানগুলোও কিন্তু হাতের কাছেই আছে। এখন শুধু সিদ্ধান্ত নেবার পালা। আমরা কি এই চ্যালেঞ্জটা নেব? আমাদের সবচেয়ে বড় বর্জ্যক সমস্যাকে আমাদের মাটির সবচেয়ে বড় সম্পদে পরিণত করার পথে কি আমরা হাঁটব? উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে।